কলকাতার কিপ্টে দাদারা যারা বাড়িতে অতিথি আসলে জিজ্ঞেস করেন, দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন? বলছি আপনি কি খেয়ে এসেছেন না গিয়ে খাবেন? সেই তারাই আবার ফেসবুক ইউটিউবের কমেন্ট বক্সে এসে বলে, বাংলাদেশকে আমরা আলু দেই, পেঁয়াজ দেই, আমরা না দিলে বাংলাদেশ না খেয়ে মরবে। অথচ ২৬ লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশে, যাদের অধিকাংশেরই নেই ওয়ার্ক পারমিট। বাংলাদেশের প্রবাসী ভাইদের কষ্টার্জিত বাৎসরিক রেমিটেন্সের প্রায় 1/4 চলে যাচ্ছে ভারতে। স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডে ভারত তৈরি করেছে নিজস্ব ব্রিজ, আবার বাংলাদেশকে ন্যায্য ট্রানজিট সুবিধা না দিয়ে বাংলাদেশের কাছ থেকে নিচ্ছে ঝুঁকিপূর্ণ করিডোর সুবিধা, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। আমার দেশের ওপর দিয়ে গাড়ি কিংবা ট্রেন চালিয়ে পশ্চিমবঙ্গের মালামাল যাচ্ছে ভারতের 7 সিস্টার্সে, অথচ যারা বাংলাদেশের কাছ থেকে এত সুবিধা নিচ্ছে সেই দেশেরই মিডিয়া আমাদের বন্দর নগরী চট্টগ্রাম দখল করে নিতে চায়। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের পই পই করে হিসাব দেব বাংলাদেশের কাছ থেকে কত শত সুবিধা নিচ্ছে ভারত এবং তার বিনিময়ে বাংলাদেশকে কি দিচ্ছে, সেই সব কিছুই পানির মতো পরিষ্কার করে দেব আপনাদের কাছে। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। ভারত যে বাংলাদেশ থেকে কি পরিমাণ সুবিধা নেয় তার একটা বড় উদাহরণ মৈত্রী সেতু। চট্টগ্রাম বন্দর ব্যবহার করে কলকাতার দাদারা যেন ত্রিপুরা, অরুণাচল, মেঘালয় কিংবা নাগাল্যান্ডে মালামাল নিয়ে যেতে পারে, সেজন্য ২০১৫ সালে শুরু হয় মৈত্রী সেতুর কাজ। ভারতের ত্রিপুরার সাবরুম এবং বাংলাদেশের চট্টগ্রামের রামগড়কে সংযুক্ত করে নির্মিত সেতুটি ২০২১ সালে উদ্বোধন হয়। নামটা মৈত্রী সেতু দেয়া হলেও এই ব্রিজ দিয়ে বাংলাদেশের আদৌ কোনো কাজ নেই, তাই তো সেতু নির্মাণের পূর্ণ ১৩৩ কোটি রুপি খরচ করে ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট। এই সেতুটা সবচেয়ে বেশি কাজে লাগবে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে পশ্চিমবঙ্গের পণ্য সামগ্রী নর্থ ইস্ট ইন্ডিয়া অর্থাৎ 7 সিস্টার্সে পাঠাতে। একবার ভাবুন, বাংলাদেশের বন্দর ব্যবহার করতে বাংলাদেশের জমিতে নিজস্ব অর্থায়নে ভারত তৈরি করেছে ব্রিজ, আবার নাম দিয়েছে মৈত্রী সেতু, যে সেতু ভারতের অর্থনীতিতে রাখছে বড় ভূমিকা। এই সুবিধা পৃথিবীর আর কোন দেশ দেয়? এই কথাগুলো আপনি কখনোই কোনো ইন্ডিয়ানের মুখে শুনবেন না। তারা শুধু কমেন্ট বক্সে এসে বলবে, বাংলাদেশকে আমরা আলু দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, কিন্তু এর বিনিময়ে যে ডলার নিচ্ছি সেটা আবার তারা বলবে না। অথচ কলকাতার ব্যবসায়ীরা বাঁচেই বাংলাদেশ দিয়ে। বাংলাদেশিরা ভারত যা বন্ধ করে দিলে তাদের কান্নাকাটি শুরু হয়ে যায়। অতি সীমিত লোক, আমাদের ব্যবসার খুব সমস্যা হচ্ছে। বাংলাদেশিরা নেই বলে হোটেল পুরো পাকা। যেমন আমার মোটামুটি 28টা রুম রয়েছে, হ্যাঁ, সেখানে 2 জন মাত্র গেস্ট আছে। আমার কাস্টমারের জন্য বসে আছি সকাল থেকে, একটা কাস্টমার আসবে যে আমরা কথা বলবো, এটা তো আমাদের দরকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে শিক্ষিত বেকার আছে 26,40,000, অথচ সেই 26,40,000 শিক্ষিত বেকারের দেশে 26 লাখ ভারতীয় নাগরিক চাকরি করে উচ্চ বেতনে, যাদের বেতন হয় ডলারে। দিনে দিনে যখন বাংলাদেশের রিজার্ভ কমছে, তখন প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ডলারের দাম। এবার আপনাদের সামনে প্রকাশ করব আতকে ওঠার মতো একটি খবর। বাংলাদেশ বিকামস 4th লার্জেস্ট রেমিটেন্স সোর্স ফর ইন্ডিয়া। চিন্তা করা যায়, যেই ভারত বছরে প্রায় 100 বিলিয়নের ওপর রেমিটেন্স উপার্জন করে, তাদের সবচেয়ে বেশি রেমিটেন্স যেসব দেশ থেকে আয় হয় তার মধ্যে 4 নম্বরে রয়েছে বাংলাদেশ। আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা পরিবার ছেড়ে সারা বছর বিদেশের মাটিতে পড়ে থেকে হাড় ভাঙা পরিশ্রম করে যে ডলার পাঠায় বাংলাদেশে, প্রতি বছর তার প্রায় 25% নিয়ে যাচ্ছে ভারত। বছরে বাংলাদেশের প্রবাসী আয় 20 থেকে 24 বিলিয়নের মধ্যে ওঠানামা করে, সেখান থেকে প্রায় 5 বিলিয়ন অর্থাৎ 500 কোটি US ডলার রেমিটেন্স হিসেবে চলে যাচ্ছে ইন্ডিয়াতে। যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে অন্যতম দায় দেওয়া হয় ডলার ক্রাইসিসকে, সেখানে আমাদের বাৎসরিক রেমিটেন্সের 1/4 চলে যাচ্ছে ভারতে। পৃথিবীর বিভিন্ন দেশের বাসিন্দাদের জন্য বাংলাদেশ সরকারের বৈধ ওয়ার্ক পারমিট দেওয়া আছে 85,000-এর মতো। এর মধ্যে 65,000ই ভারতীয়দের দখলে, বাকি 20,000 অন্যান্য দেশের বাসিন্দারা পেয়েছেন। বাংলাদেশ থেকে নেয়া ভারতের সুবিধার গল্প এখনও শেষ হয়নি। এখন শোনাবো সবচেয়ে ভয়ানক করিডোর সুবিধার কথা। যদি এমন হয়, ভারতের একটা মালবাহী ট্রাক বাংলাদেশের বর্ডারে এসে কোনো একটা বাংলাদেশি ট্রাকে মালামাল তুলে দিল,
এবং বাংলাদেশি সেই ট্রাকটা ভারত বা অন্য কোনো দেশের বর্ডারে সেটা পৌঁছে দিল। সেটা হচ্ছে ট্রান্সশিপমেন্ট। এসব সুবিধা তো ভারত নিচ্ছেই, এর সাথে নিচ্ছে ভয়ানক আরও একটা সুবিধা। 2018 সালের 25 অক্টোবর দিল্লিতে বাংলাদেশ ভারত একটা চুক্তি সই হয়, যেই চুক্তি অনুযায়ী বাংলাদেশের রাস্তার ওপর দিয়ে দেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে ভারতীয় গাড়িতে করে ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে মালামাল পাঠানো হচ্ছে। একেবারে সহজ বাংলায় যদি বলি, আপনার প্রতিবেশীর এমন একটা জমি আছে যেটাতে যেতে হলে আপনার প্রতিবেশীকে পাহাড় বন্দর সমুদ্র পেরিয়ে যেতে হবে, কিন্তু সে যদি ওই পথে না গিয়ে প্রতিদিন আপনার উঠানের ওপর দিয়ে যায়, তখন তার অর্থ এবং সময় দুটোই বেঁচে যাবে। এটাই হচ্ছে করিডোর সুবিধা। এজন্য কোনো রাষ্ট্র কাউকেই করিডোর সুবিধা দেয় না, কিন্তু বাংলাদেশ কোনো স্বার্থ ছাড়াই রীতিমতো চুক্তিতে সই করে এই সুবিধা দিয়ে আসছে ভারতকে। চিন্তা করতে পারেন, আমার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই বন্দর চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করার পার্মানেন্ট অ্যাক্সেস আমরা ইন্ডিয়াকে দিয়ে দিয়েছি, কিন্তু অপরদিকে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারতের কাছ থেকে একটা সুবিধা চেয়ে আসছে, কিন্তু ভারত বছরের পর বছর ধরে দিচ্ছি দিব, কদিন পরেই দিব বলে শুধু আশা দেখিয়ে আসছে। নেপাল ও ভুটান 1976 এবং 1984 সালে বাংলাদেশের সাথে ট্রানজিট চুক্তি করেছিল, কিন্তু ভারত তাদের দেশের উপর দিয়ে বাংলাদেশের মালবাহী গাড়ি চলাচলের অনুমতি দেয়নি। তাই বাধ্য হয়েই নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের আর ব্যবসা করা হয়নি। অথচ ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশনের শর্ত হচ্ছে তাদের এক সদস্য আরেক সদস্যের ওপর দিয়ে তৃতীয় কোনো সদস্য রাষ্ট্রে মালামাল পাঠাতে চাইলে মাঝের দেশটা ট্রানজিট সুবিধা দিতে বাধ্য, কিন্তু ভারত এসব নিয়মের তোয়াক্কাই করেনি। দুঃখের বিষয় হচ্ছে, এত কিছুর পরও এখনও 5টি রুটে বাংলাদেশের ওপর দিয়ে ভারতের ট্রেন চলাচল করে, এর মধ্যে 3টি যাত্রীবাহী, বাকি 2টি পণ্যবাহী। আর কদিন আগে যে ভারতের রেল লাইন নিয়ে আমাদের দেশে আন্দোলন হলো, সেই ট্রেন চালুর অনুমতিও কিন্তু আওয়ামী লীগ সরকার দিয়ে গেছে। নতুন চুক্তিতে ভারতের ট্রেন পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত দিয়ে ঢুকে পাবনা হয়ে নাটোর দিয়ে দিনাজপুরের পার্বতীপুর পার হয়ে নীলফামারী দিয়ে ভারতের কুচবিহারে ঢুকবে। এই হচ্ছে আমার বাড়ির উঠোন ব্যবহার করে ভারতীয়দের এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়ার রুট। আমাদের দেশের ওপর দিয়ে মালামাল টানার জন্য ভারত আমাদের কিছু টাকা পয়সা দেয়। পরিমাণটা শুনবেন, প্রতি চালানে 30 টাকা প্রসেসিং ফি, টন প্রতি 20 টাকা ট্রান্সশিপমেন্ট ফি, 100 টাকা সিকিউরিটি চার্জ ও 100 টাকা প্রশাসনিক চার্জ। এর সাথে 15% ভ্যাটস আর প্রতি কিলোমিটার রাস্তা ব্যবহারের জন্য 1 টাকা 85 পয়সা। কিন্তু দুঃখের বিষয়, আন্তর্জাতিক পেমেন্ট হলেও ভারত আমাদের ডলারের পরিবর্তে টাকাতেই পেমেন্ট করে, আর আমাদের কাছ থেকে নেওয়ার সময় ভারত কিন্তু তাদের পেমেন্টটা ডলারেই নেয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে 54টি আন্তদেশীয় নদী রয়েছে, এর মধ্যে 53টি ভারতের উজান থেকে বাংলাদেশের ভাটি অঞ্চলে প্রবাহিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, ভারত আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে তার উজানে অবস্থিত নদীগুলোতে অবৈধ বাঁধ ও ব্যারেজ নির্মাণ করে নদীর পানি আটকে রাখছে এবং নদীর গতিপথ পরিবর্তন করে সেই পানি আবার ভারতেই নিয়ে যাচ্ছে। ফলে আমাদের দেশের অংশের নদীগুলো হারাচ্ছে নাব্যতা। অপরদিকে ভারতীয় অংশের উজানের নদীগুলোতে যখন পানি ওভারলোড হয়ে যায়, তখন ভারত সরকার সেই নদীগুলোর ওপর থেকে বাঁধ ও ব্যারেজগুলোর গেট খুলে দেয়, যার কারণে সৃষ্টি হয় বন্যা। আর সেই বন্যায় আমাদের দেশে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা তো কিছুদিন আগেই আপনারা দেখেছেন। বাংলাদেশের স্বাধীনতারও আগে থেকে আমাদের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টাও করে এসেছে ভারত, এখনও করছে। এর পেছনে মূলত কারণ রয়েছে 3টা। প্রথমত, ভারতের বৈশ্বিক শক্তিতে পরিণত হওয়ার খায়েশ আগে থেকেই ছিল, ঠিক এজন্যই তারা প্রতিবেশীকে ঘুড়ি বানিয়ে নাটাই নিজের হাতে রাখতে চায়। দ্বিতীয়ত, তাদের রয়েছে সরাসরি অর্থনৈতিক স্বার্থ। সোজা বাংলায় রেমিটেন্স ও বাণিজ্য সুবিধার জন্য বাংলাদেশকে ব্যবহার করে বিপুল অর্থ আয় করছে ইন্ডিয়া। আর তৃতীয়টা, বিশ্ব রাজনীতির মারপ্যাচ। বাংলাদেশ সহ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব সীমিত রাখতে চায় ভারত। সেজন্যই আমেরিকাপন্থী কাউকেই বাংলাদেশ সরকারের চেয়ারে দেখতে চায় না ইন্ডিয়া। আর ঠিক এজন্যই বাংলাদেশের যে সরকার সর্বোচ্চ ভারতপন্থী হতে পেরেছে, ভারতও তাদেরই ক্ষমতায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছে। তাই তো এখনও শেখ হাসিনাকে নিজেদের দেশে আশ্রয় দিয়ে আবারও ক্ষমতার মসনদে পাঠানোর পায়তারা করছে তারা। গত 10 নভেম্বর নূর হোসেন দিবসে দলীয় নির্দেশনা মেনে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন ট্রাম্পের ছবি নিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, তখন ভারতীয় মিডিয়ায় প্রচার হয়
ট্রাম্পের সমর্থকদের নির্যাতন ও আটক করেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। Down on Trump supporters in Bangladesh. Bangladesh Army and police late night carried raids against people supporting Donald Trump. এই হচ্ছে ভারতীয় দালাল মিডিয়ার কাজ, যারা সারাদিন বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা, ফেক নিউজ বা মিস ইনফরমেশন ছড়াতে থাকে। তো বন্ধুরা, এরপরও কি আপনার মনে হয় ভারত আমাদের বন্ধুরাষ্ট্র? ভারত সবসময় আমাদের পাশে থেকেছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।